আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ৮০-৮০ ভাব যখন নিয়েছে, ৮০-৮০ ভাব বলতে কি, আপনারা ধরেন অফিস খুলেছে টুকটাক করে, মানে টুকটাক করে, কোথাও বিএনপি সহযোগিতায়, কোথাও নিজেরা, এই টুকটাক করে অফিস খোলাটাই কি পরিমাণ কাঁপন ধরিয়েছে এই মব জাস্টিস বা মবস্টারদের মধ্যে, এটার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। মানে যে 15-20 জন মিলে তো ওই ডক্টর ইউনূসের ক্ষমতার, তার সরকারি সাপোর্টের কারণে দেশটার রাজা বনে গিয়েছিল। ওই 15-20 জন এখন তো দেখতে পাচ্ছে পায়ের নিচে মাটি নেই। তো এনসিপি ওয়ালারা, নাহিদ ইসলাম থরো থরো কাঁপতে কাঁপতে প্রেস কনফারেন্স করে বলে, হ্যাঁ বন্ধ করে না, হ্যাঁ আমরা, তারপর আবার বলে আমরা মাঠে নামবো, আমরা মোকাবেলা করব। তো এই আমরা মোকাবেলা করতে গিয়ে ওনারা কয়জন তাদের গায়ের কাপড় খুলে যায় কিনা আমি খুব দুশ্চিন্তায় আছি। নাহিদ ইসলামকে বলবো যে ভাই, এখনো ক্ষমা যদি চান আওয়ামী লীগের কাছে সময় আছে, সময় থাকতে ক্ষমা চেয়ে দেখেন কাজ হয় কিনা, যে কাণ্ড আপনারা করেছেন। এখন আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার পক্ষে নেই, আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার পুরা খোলনলচে পাল্টে ফেলতে হবে। এই দলের যদি বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতি করতে হয়, তার টোটাল খোলনলচে পাল্টে ফেলতে হবে, এটাও জোর দিয়ে বলি। কিন্তু আবার নাহিদ ইসলামরা যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলবে, তখন তাদেরও আওয়ামী লীগের পদ ধোয়া পানি না খাইলে তাদের পুণ্য হবে না। তো নাহিদ ইসলাম এরকম করছেন, আরো টুকটাক এদিক সেদিক বিশ্বাস কথা। ওই দেখি যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, বলে হ্যাঁ আওয়ামী লীগের অফিসে আমরা বাধা দিতে যাবো, বাধা দিতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে মপ করতেছে, পেটানি, হ্যাঁ ভয় পায়। ছাত্রদল বলেন যাইতে আমাদের সাথে, মানে এখন ছাত্রদলে এতদিন ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল যদি যায় তাহলে আবার শিবির আর তারাও যাবে, গেলে আওয়ামী লীগে ফিরাইতে পারে কিনা। তো এই যখন সিচুয়েশন, সেই সময় আমার সামনে একটা নতুন কাঁপুনির খবর আছে। এই কাঁপুনিতে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বিরোধী দলের কিছু নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কার্যালয় পুনরায় খোলার অপচেষ্টা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম প্রচলিত আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং আইনের শাসনের উপর সরাসরি আঘাত। ওই ইউনূস আমলের বক্তৃতায় ফিরে গেছে আর কি। আচ্ছা, সোমবার রাতে জুলাই ঐক্যের সংগঠন মুন্সি বুরহান মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। 24-এর গণঅভ্যুত্থানের পর গণহত্যায় জড়িত দলটির নেতাকর্মীরা আত্মগোপনে গেলেও জাতীয় নির্বাচনের পর তারা পুনরায় সক্রিয় হওয়ার নানা অপচেষ্টা চালাচ্ছে। আচ্ছা, 24-এর আন্দোলনের মধ্যে, আন্দোলনের আগে আওয়ামী লীগ গণহত্যা করেছে, 24-এর আন্দোলনের পরে কারা গণহত্যা করেছে? করেনি কেউ বাংলাদেশে। আচ্ছা, একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ক্রমেই স্পষ্ট হচ্ছে। জুলাই অভ্যুত্থানে আহত বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শহীদ পরিবারের সদস্যরা আজও শোক ও বেদনার ভার বহন করছেন। এমন প্রেক্ষাপটে আইনের তোয়াক্কা না করে কার্যালয় পুনরায় চালুর উদ্যোগ জাতির আত্মত্যাগের প্রতি চরম অসম্মান। আর জুলাই যারা স্নাইপার দিয়ে গুলি করে মেরেছে, তারা কোথায়? তাদের সম্পর্কে কোনো কথা নেই। বাংলাদেশের কোটিপতি ছাত্র জনতা ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। হ্যাঁ ভোটের মাধ্যমে 4.5 কোটিরও বেশি মানুষ ফ্যাসিবাদ, গণহত্যা এবং এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি তাদের প্রত্যাখ্যানের রায় দিয়েছে। এই গণরায়ের পরিপন্থী যে কোনো তৎপরতা জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক নৈতিক ভিত্তির বিরুদ্ধে অবস্থান হিসেবে বিবেচিত হবে বলেছে। যে জুলাই ঐক্যের কথাবার্তা, এই যখন সিচুয়েশন, তখন আমার সামনে আরেকটা নিউজ আছে। এই নিউজটাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সজ্জন মানুষ, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম যেদিন কথা বলছি সেই দিন, এই 25 ফেব্রুয়ারি 2026-এ, সেই দিন আপনার 24 ফেব্রুয়ারি 2026-এ, সেই দিন মঈন খানকে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের ফেরার বিষয়ে মঈন খানের মতামত। মঈন খান যে কথাটা বললেন ঘুরিয়ে ফিরিয়ে, সেই কথাটা মির্জা ফখরুল ইসলামের আগের দিন বলেছেন যে আওয়ামী লীগের অফিস খুলুক, এটা তারা চাননি, এটা ভিন্ন অ্যাঙ্গেল। কিন্তু আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এই বিষয়ে কিন্তু বিএনপির দায়িত্বশীল কোনো মন্ত্রী আর এখন নতুন করে কিছু বলেন নেই। বা এই যে মাঠে আওয়ামী লীগ অফিস খুলছে, এর জন্য বিএনপি বলছে না যে এদেরকে ঠেকাও, এদেরকে প্রতিরোধ করো, সেরকম কিছু কিন্তু বলছে না। সেই ক্ষেত্রে সে মঈন খানের যে বক্তব্যটা, এটা খুব সিগনিফিকেন্ট, খেয়াল করে দেখবেন। আওয়ামী লীগের ফেরার বিষয়ে যা বললেন মঈন খান, আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। দেখেন, প্রশ্ন এবং উত্তরের সাথে আপনি যদি প্রশ্ন উত্তরকে খেয়াল করেন ঠিক মতো, আপনি বুঝতে পারবেন যে মঈন খানের মেসেজটা কি।
বিএনপি প্রতিহিংসা নয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তার কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে, এই ব্যাপারে বিএনপির অবস্থান কি? জবাবে মঈন খান বলেন, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আমি একটু আগে বলেছি 1971-এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনে এগিয়ে যাব। তার মানে কি? মঈন খানের মেসেজ স্পষ্ট যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, মানে আওয়ামী লীগ ফিরছে, এতে করে মঈন খান নেগেটিভলি কিন্তু বলেন নাই যে না আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না। এই যে জুলাই এরা যেভাবে বলে, নাহিদ ইসলাম যেভাবে বলে প্রতিরোধ করো, প্রতিবাদ করো, হ্যাঁ প্রশাসনকে প্রেশার করো, মঈন খান কিন্তু চাইলে সেদিকে যেতে পারতেন। সুতরাং মঈন খানের বক্তব্য থেকে বোঝা যায় যে বিএনপির দলীয় অবস্থানটা এখন কি। বলছেন যে 7-17-26 নেতাদের শক্তি প্রদর্শনের দিন বা হেরাম দেখানোর দিন। যদি একদম খাস আমাদের ভাষায় বলে তাহলে হলো যে নেতাদেরকে বলা হয়েছে যে হেরাম দেখানোর দিন। আর এই কন্টেন্টটা হচ্ছে যে আপনার গতকাল যে কন্টেন্টটা পেয়েছিলেন, যে নেতাদের সাথে যে সমস্ত কথা বলেছিলেন আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আমি আপনাদের বলেছিলাম যে ওয়ার্কিং কমিটির যে মিটিং, সেই মিটিংয়ে যে কথা বলেছিলেন সেই কথার দ্বিতীয় পর্ব এটা। আমি জানি না পুরো মিটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আমার মনে হয় 10টা কন্টেন্ট বানালো শেষ হবে না, তবে কিছু কিছু চুম্বক অংশ আপনাদের জন্যই বলছি। নেত্রী বলেছেন যে মার্চ মাসের 7, 17 এবং 26 পূর্ণ মাত্রায় পালন করতে হবে। 7 তারিখ কি? 7 তারিখ সেই রেসকোর্স ময়দানের ভাষণ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের দিন। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা। ঠিক আছে না? তো এই 3টা দিন, মানে যেদিন আপনার বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল কবে? 26 তারিখ। প্রকারান্তরে এখন অনেকে বলে যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে, সেটা ছিল 27 তারিখ, কিন্তু সারা পৃথিবী মানে আমরাও মানে 26 তারিখ। তো 3 দিনে শক্তি প্রদর্শন করতে বলেছেন। নেত্রী বলেছেন যে রাস্তাঘাট থেকে শুরু করে মানে লোকালয়ে একদম ছোট রাস্তা থেকে বড় রাস্তা সব জায়গায় ব্যাপক জনসমাগম ঘটাতে বলেছেন। প্রয়োজন 26 তারিখে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরেও যেতে বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সব জায়গায় লোক সমাগম ঘটাতে বলেছেন। কাদেরকে বলেছেন ভাই? আপনারা আর আমারে বলেন, নেতাদেরকে বলেছেন। সুতরাং আপনার খুব একটা টেনশন হয়েন না। নেতাদেরকে বলেছেন যে জনসমাগম ঘটাতে। এখন নেতারা জনসমাগম কিভাবে ঘটাবেন যদি আপনি আর আমি না মানি? আবার আপনি আর আমি যখন মানবো, মেনে যখন এই জনসমাগম ঘটাবো, সেখান থেকে আপনারা যদি অ্যারেস্ট হন বা ধোলাই খান, কয়জনকে কয়জন নেতা দেখবে? সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোয়েশ্চেন। এখন আপনার কি মনে হয়? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আমার কি মনে হয়, আমি বলবো যে ভাই এটা করা উচিত। কিন্তু আবার যদি বলেন যে ভাই আমাদের দায় দায়িত্ব কে নিবে, তখন আমি বলবো যে ভাই এটা তো আপনাদের চিন্তা করার দরকার। কারণ এতদিন আমার যেসব ভাইয়েরা ভাই লীগ করে গেছেন, গত 17 বছর ধরে যারা ভাই লীগ করে গেছেন, তারা নামবেন কিনা, বা আমাদের যেসব নেতারা এখন বিভিন্ন কর্মীদেরকে বলবেন যে তোমরা নামো, নেতারা আসবেন কিনা রাস্তায়? নেতারা আসবেন? যদি নেতারা না আসে তাহলে কর্মী বাহিনী নামবে কোথায়? নাকি সেই প্রতিবারের মতন আপনার বিভিন্ন অঞ্চলে 2-4-5 জন করে একটা ঝটিকা মিছিল করে বলবেন যে আমরা সফল করে ফেলেছি, ফুটেজ, ফেসবুক ফুটেজ দিবেন? কোনটা করবেন? নেত্রীর নির্দেশনা কিন্তু নেত্রী দিয়েছে। এতদিন আমাদের নেতারা আমাদেরকে বলতো নেত্রী কিছু বলে নাই, আমরা বলতে পারতেছি না, নেতৃত্বে এবার নির্দেশনা দিয়েছেন নেতাজিরা। আপনাদের বলেছেন 7 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ বিএনপি সরকারের উপরে 3টা দিবস যদি পালন করা যায়, বিএনপি সরকারের উপরে প্রেসার পড়বে।
জেলখানায় যদি থাকে, কারাগারেও যদি কেউ থাকে, তারাও এগুলো পালন করতে পারে। বা আপনার ধরেন একেবারে ওই কেউ না পারলেও তাও পারে। তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। 26শে মার্চ তো জাতীয় দিবস, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এগুলো সব জাতীয় দিবস, এদের সবার কথা বলার অধিকার আছে। এরপরও কেন আওয়ামী লীগ পারবে না? আওয়ামী লীগ কেন পারবে না? সেটা হচ্ছে যে $1,000,000 কোশ্চেন সরকারের কাছে, জাতির কাছে, বা পৃথিবীর যারা জানে সকলের কাছে। কিন্তু কথা হচ্ছে যে নেত্রী যে বলেছেন, যে নেতাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা কর্মী সমর্থকদের নিয়ে এটাকে সফল করতে হবে। আর নেত্রীর এই নির্দেশ কয়জন নেতা সফল করবেন? কারণ নেত্রী যখন বলেছেন গতকালকে যে সকলকে দেশে ফিরে যাওয়ার জন্য, তখন কি হয়েছে জানেন? তখন সেখানের মধ্যে 40%-এর উপরে নেতারা বলেছেন যে না, এখনো সময় আসেনি, পরিস্থিতি ঠান্ডা হলে, ভালো হইলে তারপর আমরা যেতে পারি। আর 60% নেতা বলেছেন হ্যাঁ, আমরা প্রয়োজনে, আমরা যারা বাইরে আছে, আমাদের পরিবার যে যেখানে আছে সেখানে থাকো, কিন্তু আমরা যাব, আমরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে হলে যাবো। এই ধরনের 60% নেতা ছিলেন। আর 40% নেতা ছিলেন যারা এই বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি। এবং সেই সমস্ত নেতাদের এখন অনেকেই বলছেন যে আমাদের বিরুদ্ধে আইসিটির মামলা আছে, অমুক আছে, তমুক আছে, যার কারণে আমরা ফেস দেখাইতে পারছি না, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, ওগুলা ধ্বংস হয়ে যাবে, এই সেই। আর আপনারা যারা ভাইয়েরা যারা রাস্তাঘাটে মিছিল করতে স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু কিছুই না। কারণ আপনাদের ব্যবসা বাণিজ্যও নাই, কিছুই নেই, আপনার নেতাও না, আপনাদের ফাঁসি হইলেও কি? কারণ হচ্ছে আপনাদের রক্তের উপর দাঁড়াইয়া নেতারা নেতাগিরি করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কে জানে একটা গান গাইছিল, আমি ভুলে গেছি ওই ভদ্রলোকের নাম, সম্ভবত বরিশাল বা খুলনার, খুব ভালো একটা ইয়ে ছিল, এটা আমাদের সময়কার গান, নামে 90 দশকের গান, যে এমন হায় একবার দুইবার নেতা হইতে চাই, হুনসি নাকি নেতারা সব এয়ার কন্ডিশন খায়। হ্যাঁ, হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গিয়া ফেলাও, বুঝছেন, মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকায়, এমন হায় একবার দুইবার নেতা হইতে চায়। সুতরাং এখন আমাদের নেতাদের কাছে আপনারা আমরা সকলে টোকাই। অনেক ভাই আমার বলেন যে ভাই আপনি তো বলেন, এই বলেন, সেই বলেন, আপনি দেশে আসবেন কবে? তাদের বলি যে ভাই আমি দেশে আসতাম কেন? গত 16 বছর আমি আপনাদের থেকে এক পয়সাও খাইনি, তো আমি দেশে আসার দরকার কি? আমি নেতাও হব না। আমি যে এখনো আপনাদের পক্ষে বলি বা কথা বলি, এটা আপনাদের জন্য যথেষ্ট। এর চেয়ে বেশি আশা আমার কাছে কেন করেন? আমি তো কোনো নেতা না বা মন্ত্রী না, বা অদূর ভবিষ্যতে আমি এই নেতা হইতে পারিব কিনা তাও জানি না। কারণ হচ্ছে আপনাদের এই নেতাদের যেই অবস্থা, তাতে কেউ নেতা হইতে পারে না। যতজনে যত যুদ্ধ করে ফেলান গা, নেতা আপনারা হইতে পারেন নয়, ভাইগিরির পর্যন্তই থাকবেন। ওই ভাইয়ের দানে হয়তো যায় কোনো ওয়ার্ড কমিটি বা নগর কমিটির কোনো একটা পদ পাইবেন, কিন্তু আপনার 2 পয়সার দাম থাকবে না। কারণ আপনার নেতারাই সব খেয়া ফেলাবে। আর আপনি সারা জীবনে নেতার ঠ্যাং চাটবেন, আর নেতার ওই যে মিডল স্ট্যাম্প চারটা চারটা ওই বউয়ের আন্ডার প্যান্ট পেন্টি ধুয়েই কাটাইবেন। সেটার সিদ্ধান্ত এখন আপনাগো। এখন নেতারা হয়তো আপনাদের ফোন দিবে, ভাই একটু নামো, নেতৃত্ব নির্দেশ দিছে, একটু শক্তি না দেখাইলে তো আমার নেতাগিরি চলে যায়। এইভাবে যারা এখন ফোন দিয়ে আপনাদের উৎসাহিত করবে, তাদেরকে আগে বলেন যে আপনারা ফেরত আসেন, আমরা পালন করে দিব, 7, 17, 26 সব পালন করব। কিন্তু নেতা থাকতে হবে রাস্তায়। নেতা রাস্তায় না থাকেন, নেতা জেলে থাকেন, কোনো সমস্যা নাই। এই যে বিভিন্ন কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে পুরো কমিটি গায়েব কেন ভাই? দরকার হয় আপনারা 20 জন জেলে থাকেন, 20 জন বাইরে থাকেন, এই 20 জনের নির্দেশ দিন, তারপরেও মনে শান্তি, তারও যে 20 জন জেলে আছে, হচ্ছে না। আর যারা বাইরে থাকবেন তারাও চেহারা দেখাবেন না। এই কথাগুলো এই জন্যই বললাম যে নেত্রীর নির্দেশ 7, 17, 26, কিন্তু সেটা নিয়ে এখন আমাদের নেতাদের মধ্যে আজকে সারাদিন ব্যাপক আলোচনা এটা নিয়ে। মানে গতকাল নেত্রী দিল্লি থেকে হোয়াটসঅ্যাপ কলে ভার্চুয়ালি জয়েন করেছেন, এবং কলকাতাতে আমাদের এক নেতার বাড়িতে, নামটা বললাম না, ওনার বাড়িতে যেসব ওয়ার্কিং কমিটির মেম্বার টেম্বাররা জয়েন্ট করেছিলেন, তাদের মিটিংয়ের পরে আজকে সারাদিনে তাদের গুপ্ত মিটিং হয়েছে, আবার 2 জন 3 জন করে। আরে ভাই কেমনে নেত্রী বলছে, ভাই এটা কি হবে কিনা, শুরু হয়ে গেছে। কিন্তু নেত্রী নিয়ে ট্রল করা শুরু হয়ে গেছে ওনাদের মধ্যে, হারামজাদাগুলোর মধ্যে। আর এইসব নেতাগুলোই এখন নেতামি করার জন্য হলো আপনাদের ফোন দিবে। তো আজকে আমি ধানমন্ডি 32 নামে একটা ইয়ের গ্রুপ আছে, কি বলে, টেলিগ্রাম গ্রুপ, আনফর্চুনেটলি সেখানে গিয়েছিলাম।
সম্ভবত একজন ব্যক্তি কথা বলেছেন, তিনি সম্ভবত আমাদের নেত্রীর মানে প্রাইম মিনিস্টারের সচিব বা কিছু একটা ছিলেন, এইরকম একজন ভদ্রলোক। তিনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে ভাই আমাদের দিয়ে আর হবে না, কারণ আমরা সব বুড়ো হয়ে গেছি, আমরা নেতৃত্ব ধরে রাখলে এই দল টিকানো যাবে না। আমাদের পক্ষে এখন কোনো যুব সমাজ নাই, ইয়াং বয়সী কোনো ছেলে নাই। তার মানে 15 থেকে 30 বছরের ভিতরে কেউ আমাদেরকে আর সমর্থন করে না, যে যেখানে পায় সেখানে আমাদের গালাগালি করে। আমার মনে হয় নতুনদেরকে নেতৃত্বে আনা উচিত, যারা রাস্তায় মিছিল মিটিং করেছিল 12 তারিখের আগ পর্যন্ত, ওই সমস্ত লোকগুলোকে আনা উচিত। সমস্ত কমিটি ভেঙে দিলে ওই সমস্ত লোকগুলোকে সম্মুখে নিয়ে আসা উচিত, যারা রাস্তাঘাটে চেহারা দেখাইছে, অন্তত চেহারা দেখায় দুইটার কলম লেখছে। যারা চেহারা দেখায় লেখে নেই তাদেরও না, যারা চেহারা দেখাইছে। এই ভদ্রলোকের কথাটা আমার খুব পছন্দ হয়েছে, জনার কথাটা, যে আমরা বুড়ো হয়ে গেছি, আমাদেরকে দিয়ে আসলে হবে না, আমরা এখনো বুঝতেছি না, পাবলিকের মনোভাব বুঝতে পারতেছি না। কথাটা ভালো লাগছে এই জন্যই যে এখন নেত্রীর কথার পরে 7, 17, 26 এই কথার পরে এখন ব্যাপক আলোচনা কে কিভাবে করবেন, মানে আমরা ডাক দিলে হবে কিনা। 300 আসনের যেসব এমপিরা আছেন ভাইয়ারা, আপনারা চাইলেও আসন ওয়ারি 200 জনের একটা মিছিল বের করতে পারেন। সেটা কি পারবেন আপনারা? মিনিস্টার সাহেবরা আপনারা কি পারবেন? নগর মহানগর ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা আপনারা কি পারবেন এক একটা করে মিছিল নামাতে? ঝটিকা মিছিল নাই, সম্পূর্ণ সগৌরবে একটা মিছিল করবেন, সেটা মিনিমাম হইতে হবে 15 থেকে 20 মিনিট। একটা রাস্তা পুরা ঘুরতে হবে। ব্যানার একটা নিলেন, 3 জনে জয় বাংলা বললেন, 2 জনে মোটরসাইকেল দিয়ে ভিডিও করলেন, 30 সেকেন্ডের ভিডিও, এরপর আপনার হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এইভাবে না পারবেন? যদি এইভাবে পারেন, নেতারা যখন ফোন দিবে নেতাদেরকে বলেন যে এইভাবে পারবে কিনা, নেতারা আসবেন কিনা, নাকি নেতারা বাহিরে থেকে গায়ে ফুলবাবু সেজে আমারে আপনারা রাস্তায় নামাবে, কোনটা? না, আমি আপনাদের ভাঙার জন্য না, আপনাদের আশা ভাঙার জন্য না, বা আশাহত করার জন্য কথাগুলো বলছি না। আমি জাস্ট কথাগুলো বলছি যে নেত্রী নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই কাজ, এই শক্তি দেখাতে হবে। নেতারা সেই শক্তি দেখানোর জন্য নেতারা আসবেন কিনা, নেতারা আপনাদের রিস্ক নিবে কিনা। নেতাদেরকে গতকাল বারবার বলে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের অঞ্চলের ছেলেপেলেগুলোর খবর নেন, তৃণমূল কর্মীদের খবর নেন, যে যেখানে আছে খবর নেন, যারা জেলে আছে এই মুহূর্তে জামিনের ব্যবস্থা করান। জামিন হওয়ার পর ফেসবুকে ফুটেজ দিয়েন না। মোটামুটি জামিন হওয়ার পরে ছেলেপেলেরা যখন তাদের বাবা মার কাছে ফেরত যাবে তারপরে যায় কথা বলেন, তার আগ পর্যন্ত বললেন না। নেতারা কি সেগুলো করছেন বলে আপনার মনে হয়? আপনি ঠিকই বলেছেন যে বিএনপির ভিতরে বৃহত্তর একটা অংশ জামাতের হুবহু একেবারে মাইন্ড সেট আপ হুবহু এক, কোনো সন্দেহ নেই, তাই তারা অ্যাকশনে যাবে না। আপনার সাথে এটা আমি একমত। কিন্তু ওই যে একটা কথা আছে যে অনির্বাচিত সবচেয়ে ভালো সরকারের চাইতে নির্বাচিত সবচাইতে নিকৃষ্ট সরকারটাও ভালো। কেন জানেন? কারণ আইনের শাসন সে কায়েম করতে বাধ্য। সে স্থগিত করে রাখতে পারবে আদেশ, কিন্তু বাতিল করতে পারবে না। আপনাদের মনে থাকার কথা, দেলোয়ার হোসেন সাইদি দেইলে রাজাকার, তার কিন্তু এমপিত্ব বাতিল হয়ে গিয়েছিল। বিএনপি সেটা ওভার স্টে করে রেখে স্থগিত করে দিয়েছিল। সরকারে বিএনপি কিন্তু তাকে কিন্তু এটা রক্ষা করতে পারে নাই। পরে কিন্তু রায় ঠিকই হয়েছে, তার এমপিত্ব বাতিল। তো আইনের কিছু সুবিধা আছে। বিএনপির আমলে আপনাদের মনে থাকার কথা, ফার্মগেটে বিচারপতির আগে পুলিশের আইজিপি কে যেতে দেওয়ার কারণে একজন কনস্টেবল এই কাজ করেছিলেন আর একজন এসআই। এই কারণে আইজিপির কিন্তু চাকরি চলে গিয়েছিল বিএনপির আমলে, এটা মনে রাখতে হবে। সে আইজিপির কিন্তু চাকরি পরে চলে গিয়েছিল, 8 মাস পরে আইজিপির চাকরি চলে যায়, কনস্টেবলের চাকরি যায় নাই, এসআই এর চাকরি যায় নাই। আদালত একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার থাকলে সেটা যেভাবে নির্বাচিত, তাকে মিনিমাম দায় দায়িত্ব নিতে হবে। তার মানে কি বোঝা গেল? যে সরকার না চাইলে অনেক কিছু হয় না, কিন্তু আপনি সেটা বাতিল করতে পারবেন না। ধরে নিলাম মহসিন রশিদ সাহেব মামলা করলেন, অধ্যাপক কার্জন স্যার মামলা করলেন, বা আমি মামলা করলাম, বা কমরেড সামাদ মামলা করলো, বা যারা ভুক্তভোগী তারা মামলা করলো, আরো যারা আছে। আপনি সেই মামলাটাকে দেরি করাইতে পারেন, রায় হয়তো আপনি কিছুদিনের জন্য পসপন করে রাখতে পারেন, কিন্তু আপনি নিষিদ্ধ করতে পারবেন না। আজ হোক কাল হোক বিচার হবে। সেই জন্য বলেছি
যে আমরা যে বললে লাভ হবে, কথা বললে লাভ হয়, তার প্রমাণ এই যে দর্শক প্রতিক্রিয়া দেখিয়েছেন। মানে আমরা কথা বলতেছি বলেই তো তিনি একটা প্রতিক্রিয়া দেখালেন, মানে একটা ফল আসে। যখন কেউ না কেউ মামলা করবে, কোনো না কোনো আদালতে সেটা রায় হবেই, আজ হোক কাল হোক পরশু হোক, হবেই। আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনি আর যদি কোনো কারণে এটা ঠেকিয়ে রাখে সম্পূর্ণ, তাহলে ডক্টর ইউনূসের সকল আকাম কুকাম, সকল অপরাধের দায় বিএনপিকে নিতে হবে। বিএনপি তো এই ঝুঁকি নিবে না। প্রয়োজনে তার সরকারের মানে একটা ঠিক তার ধরে নিলাম সে 5 বছর টিকে গেল, শেষের দিকে হলো তাকে রায় দিতে হবে। আপনাদের মনে থাকার কথা যে ওই যে 63 জেলায় যে বোমা মারলো বিএনপির আমলে, মনে আছে তো? এই যে যারা সন্ত্রাসী ছিল, বাংলা ভাই সহ, তারপর আরো যারা এই বিভিন্ন নামে জঙ্গি সংগঠন ছিল, তাদের কিন্তু বিএনপির আমলে ফাঁসি হয়েছে, দিতে হয়েছে। এই যে আজকের বাবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, কত চেষ্টা করেছেন তাদের বাঁচানোর, পারেন নাই, ফাঁসি দিতে হয়েছে তাদের সরকারের আমলেই। কিছু কিছু বিষয় থাকে সরকার চাইলেও সেটাকে অ্যাভয়েড করতে পারে না, পরিস্থিতি তাকে বাধ্য করে। যেমন বিএনপি বাধ্য হয়েছিল এই তথাকথিত গণরিয়া ভোটে রাজি হতে, এখন তো তারাই বলে এটা তারা পরিস্থিতির কারণে রাজি হয়েছে। কই এখন তো তারা সেই তারা তো সেই তথাকথিত জুলাই সনদ মেনে নেয় নাই, তারা তো বিরোধী দল থেকে স্পিকার ডেপুটি স্পিকার কিছুই নেয় নাই, তারা তাদের নিয়োগ দিয়ে দিয়েছে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু বাধ্য করে। জনরোষ থেকে রক্ষা পেতে আওয়ামী লীগ বিএনপিকে এই বিষয়টা মেনে নিতে হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলাও নিতে হবে, এক সময় তাদের রায়ও দিতে হবে। গোপনে করেছেন প্রথমত ইন্টারিম গভর্নমেন্টের যে চুক্তি, সেটা যদি রাষ্ট্রপতিকে অবহিতও করতো, তারপর সেটা টিকবে না। কারণ এই সরকারের কোনো ওই সেই তথাকথিত ইন্টারিম গভর্নমেন্টের কোনো আইনগত ভিত্তি নাই, কোনো বিদেশিদের সাথে তিনি চুক্তি করতে পারেন, আইনগত ভিত্তি নাই, ছিল না কোনোদিন, কোনো কালে হয় না। আর আপনি যেটা বললেন, তারা এই চুক্তিটা এমনি তো করেছে গোপনে, তারা না প্রেসিডেন্টকে জানিয়েছে, না তারা প্রেস কনফারেন্স করে জনগণকে জানিয়েছে, কারণ তাদের তো জনগণের প্রতি দায়ভার ছিল না। তারা যাদের গোলাম, যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে এসেছে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে, কোথাকার কোন থালি রিয়াজ, আলী রিয়াজ, খালি রিয়াজ এসেছে সংবিধান হাবা হিসেবে। মনে হয় বাংলাদেশ আর কেউ সংবিধান বোঝে না, ওই থালি রিয়াজকে আনতে হবে, সেই বিদেশি চরদের, বিদেশি দালালদের আমাদের দেশে আনতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের একটা বুদ্ধিজীবী, একটা সাংবাদিক প্রকাশ্যে 2-1 জন বলেছেন হয়তো, কোনো কলাম লেখা নাই যে আলী রিয়াজটা কে, কেউ প্রশ্ন তুলে নাই, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে নাই, তার আইনগত অধিকার আছে কিনা এটা করা। আপনি সংবিধান বদলান, কে না করেছে? আপনার সংবিধান পছন্দ হয় না, বদলান। সংবিধানে মৌলিক বিষয় ছাড়া সবই বদলানো যায়, 2/3 সমর্থন নিয়ে করেন, আপনি বদলান। কিন্তু যার নাগরিকত্ব নেই তাকে নিয়ে তো একটা আপনি এটা আরেকটা অপরাধ। এই যে সংবিধান বাবাকে নিয়ে যে হাবাকে নিয়ে যে কাজ করেছে, এই অভিযোগে আলী রিয়াজ হবে সবার শেষে আসামি। এই যতগুলো উপদেষ্টা ছিল ডক্টর ইউনূস গ্যাং সহ সকলেই আসামি হবে, আলী রিয়াজ হবে সবার শেষে, সে দেশ নাগরিক না।